আসসালামু আলাইকুম। ক্লাসের বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এমসিকিউ সলভ। ফার্স্টে যেই অনুশীলনীর এমসিকিউ সলভ করব সেটি হচ্ছে 1.6। এক নম্বরে বলছে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এখন মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা শুধু এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। 28 থেকে 40-এর মধ্যে এরকম সংখ্যা আছে তিনটি, সেগুলো হচ্ছে 29, 31, 37। 2, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? সহমৌলিক হওয়ার শর্ত কি? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু যদি এক হয় তাহলেই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে। এরকম সংখ্যা যেমন 22 এবং 27, এই দুটোকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়, 22 1 গুণ 2 গুণ 11, তারপরে 27কে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 1 গুণ 3 গুণ 3 গুণ 3 পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে 22 এবং 27-এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং বলা যায় কি 22 এবং 27 সহমৌলিক। অতএব আমাদের অ্যান্সার হবে 22, 27। 3, 12, 18 এবং 48-এর গসাগু কত? গসাগু অর্থাৎ সাধারণ মৌলিক গুণনীয়ক কি কি? 12, 18, 48, 12, 18 আর একটা হচ্ছে কি 48। এগুলোকে তুমি যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে পাবা হচ্ছে 2 গুণ 2 গুণ 3। এখানে 2 গুণ 3 গুণ 3 আর 48কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে 48, একে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 24 দুগুণে 48, তারপরে এখানে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক কি কি আছে? এখানে 2 আছে, সবগুলোর মধ্যে 2 আছে। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে আবার 2 আছে, তাহলে 2 বাদ। এইখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ 2টি সাধারণ গুণনীয়ক আছে, সেগুলো হচ্ছে এবং কি 2 এবং 2 গুণ 3, অর্থাৎ 3 দুগুণে কত? 6। তাহলে আমাদের গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের 6। 4, এই অঙ্ক করার আগে সহজ সিস্টেম আছে, এই দুইটা আগে গুণ করবা, গুণ করার পরে যেই ফলাফল আসবে এই পাশে কি গুণ আকারে থাকবে অজানা রাশির সাথে বা অজানা বক্স, তারপরে যেখানে গুণ আছে এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটা যদি ভাগ করো তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে এইটা। এখন 5, অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? মোট কয়টি? 10টি, অর্থাৎ 0 থেকে 9, এই মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। 6, বলছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কয়টি? 10টি। এই 10টির মাঝে মৌলিক সংখ্যা দেয়া বলা আছে 4টি, যৌগিক সংখ্যা 4টি, বিজোড় সংখ্যা 4টি। এর মধ্যে সত্যতা যাচাই, তাহলে আমি যদি এখানে লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মৌলিক সংখ্যা 4টি। মৌলিক সংখ্যা কি কি আছে? 1, 3, 5, 7, তাহলে প্রথমটা সত্যি। এখানে যৌগিক সংখ্যা দেওয়া আছে কয়টি? 4টি, কিন্তু আমাদের এখানে যৌগিক সংখ্যা কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, অর্থাৎ কয়টি হয়? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি হয়। তাহলে আমাদের কি 2 সঠিক নয়। তাহলে আমরা এমনি বুঝতে পারছি একটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে বাকি দুটো অ্যান্সার 1 আর 3। তাহলে এমনি আমরা যদি দেখি যে বিজোড় সংখ্যা 5টি আছে কিনা, অর্থাৎ 1, 3, 5, 7, 9, এই যে একটা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, অর্থাৎ বিজোড় সংখ্যা আমাদের কয়টি আছে? 5টি। তারপরে দেখো 7, একটা সংখ্যা দেওয়া আছে, বলছে 6435 সংখ্যাটি বিভাজ্য 3 দ্বারা, 5 দ্বারা, 9 দ্বারা। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার সিস্টেম কি? যদি অঙ্কগুলোকে যোগ করা হয়, যোগফল যদি বিভাজ্য হয় তাহলে কি 3 দ্বারা বিভাজ্য হবে। আর 5 দ্বারা বিভাজ্য হওয়ার সত্য কি? যদি একক স্থানীয় অঙ্ক 5 থাকে তাহলে কি 5 দ্বারা বিভাজ্য হবে। আর 9 দ্বারা বিভাজ্য হওয়ার সত্য কি? সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এই সংখ্যাটা যদি যোগ করি তাহলে 6 আর 4 কত? 10, 10 আর 3 13, 13 আর 5 কত? 18, 18 কি 3 দ্বারা ভাগ করা যায়? 3, 6, 18, হ্যাঁ বিভাজ্য আছে, তাহলে 1 সঠিক। তারপরে একক স্থানীয় অঙ্ক আমাদের কত? 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। আর 9 দ্বারা, 9 18কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 ভাগ 18, 9 দুগুণে 18, তাহলে কি আমাদের এই তিনটেই সঠিক। তারপরে একটা দুইটা সংখ্যা দেওয়া আছে 8 এবং 9 এর উত্তর করা লাগবে। বলছে চিত্রের বৃহত্তম সংখ্যাটি গুণিতক কত? বৃহত্তম সংখ্যা কত? 32। গুণিতক মানে আমরা সহজে নামতা বুঝি, তাহলে 32 অক্ষে 32, এই যে আমাদের ঘ নম্বর অ্যান্সার। চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? অর্থাৎ গসাগু কত? গসাগু মানে কি সাধারণ গুণনীয়ক। এখন 24 আর 32কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত কত পাই? 2টা 2 এবং একটা 3 পাই। 32কে 5টা 2 পাবো। তাহলে এর মাঝে আমাদের কমন কি আছে? এখানে 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 কমন। এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এই 2 কমন।
এখানে 2 আছে, এখানে 2 আছে কমন, এখানে 3 আছে, এখানে 3 নাই, অর্থাৎ এই তিনটাই কমন। তাই 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। আমাদের উত্তর কত হবে? এই যে ক 8। নিচের তথ্যের আলোকে 10 এবং 11 নং প্রশ্ন উত্তর দাও। একটা চিত্র দেওয়া আছে, বর্গাকার চিত্র, একে কয়েকটি আয়তক্ষেত্রে ভাগ করছে এবং বলা আছে যে আয়তক্ষেত্রগুলো কি সবগুলো সমান। তাহলে এখানে ফার্স্টে প্রশ্ন করছে যে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। বর্গক্ষেত্রে পাশাপাশি বর্গক্ষেত্র কয়টি আছে? 1 2 3 4, অর্থাৎ পাশাপাশি বর্গ আছে কয়টি? 4টি। এবং উপর নিচে কয়টি বর্গক্ষেত্র আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ উপর নিচে 6টি বর্গক্ষেত্র আছে, অর্থাৎ 4 ছক 24। অর্থাৎ আমাদের এখানে কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে? 24টি। বলছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কত অংশ? এখানে মোট আয়তক্ষেত্র আছে কয়টি? 24টি। অর্থাৎ 24টি আয়তক্ষেত্র সমান কয়টি? একটি বর্গ বা একটা সম্পূর্ণ অংশ। আর এখানে প্রত্যেক মানে একটি আয়তক্ষেত্র কত? তাহলে একটি আয়তক্ষেত্র কত হবে? একটি। তাহলে একটি কম হবে, তাহলে কম হইলে জানি কি ভাগ হয়, তাহলে 1/24। তাহলে আনসার কত? 1/24 অংশ। অর্থাৎ একটা বর্গক্ষেত্র, এভাবে মনে রাখতে পারো যে এখানে কি একটা বর্গক্ষেত্রকে 24 ভাগে ভাগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের 1.6 এর এমসিকিউ। এখন আমরা 2.3 এর এমসিকিউ সলভ করব। ফার্স্টে 2.3-এ একটি ছক দেওয়া আছে, এই ছকের বাম পক্ষের সাথে ডান পক্ষে মিল করতে বলছে। এখন অনুপাত কি? অনুপাত একটা ভগ্নাংশ, আমরা সবাই জানি। তারপরে বলছে যে একক অনুপাত, অর্থাৎ একক অনুপাত কি? যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে কি বলে? একক অনুপাত বলে। এখানে দেখা যাচ্ছে পূর্ব রাশি 9 এবং উত্তর রাশি কত? 9, অর্থাৎ এই রাশি সমান, তাহলে এটা আমাদের একক অনুপাত। শতকরার প্রতীক হচ্ছে পার্সেন্টেজ, এই যে আমাদের পার্সেন্টেজ। এখন গুণ অনুপাত কাকে বলে? যদি পূর্ব রাশি বড় হয় এবং উত্তর রাশি যদি ছোট হয় তাকে গুণ অনুপাত বলে। এই যে আমাদের তাহলে কত? পূর্ব রাশি বড় কোনটা? এই যে 7:3। লঘু অনুপাত কাকে বলে? পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি কি বড়, অর্থাৎ বাম পাশে যে রাশিটা থাকবে তাকে আমরা বলবো পূর্ব রাশি এবং ডান পাশে যে রাশিটা থাকবে তাকে বলবো কি আমরা? উত্তর রাশি। 2 অনুপাত কি? এখানে তো বললাম অনুপাত একটি ভগ্নাংশ, অর্থাৎ দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় এই অনুপাতের মাধ্যমে আর কি। অনুপাত একটি ভগ্নাংশ যা দ্বারা দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয়। রাশি দুটি সমজাতীয় হয়, অনুপাতের কোনো একক থাকে না। ঠিক আছে। 3 2:5 এর সমতুল অনুপাত কোনটি? সমতুল অনুপাত তৈরি করার সিস্টেম হলো পূর্ব রাশিকে যদি যা দ্বারা গুণ করব, উত্তর রাশিকে সেম তাই দ্বারা গুণ করবো। যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 গুণে 4, 5 2 গুণে 10, এরকম কিছু আছে এখানে। 1 দ্বারা যদি গুণ করতাম এইটাই থাকতো, অর্থাৎ 2:5 যেহেতু কোথাও নেই, তাহলে আমরা এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 গুণে 4, এই যে এখানে 4 দেখা যাচ্ছে, এইটাও 4 আছে, এইটাও 4 আছে। পরেরটাও যদি 2 দ্বারা গুণ করি 5 2 গুণে 10, এই যে আমাদের কি গ নম্বর হচ্ছে অ্যান্সার। তারপরে 4 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত হচ্ছে কি? যে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি গুণ এবং উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ, তাহলে মিশ্র অনুপাত পাবো। তাহলে কত? 3 4 12, এই যে 12 দুইটা রাশিতে আছে, আবার এটা গুণ করি 4 5 20, এই যে খ নম্বর অ্যান্সার। তারপরে বলছে যে 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? শতকরায় প্রকাশ, অর্থাৎ আমি যদি শতকরায় প্রকাশ করি 3:20, এখানে বোঝাই 3:20 একে শতকরায় প্রকাশ করে কত? 3/20, অর্থাৎ উপরে 100 দ্বারা গুণ করব, নিচেও কি 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে কাটাকাটি করে আমরা কত পাইতেছি? বা ভাগ করে 15/100, অর্থাৎ 20 দিয়ে যদি আমরা 100 ভাগ করি তাহলে 5 বিশ কত? 100, 3 5 15, তাহলে 15 কত? 100। তাহলে এটারে কি লেখা যায়? 15 গুণ 1/100, আর 1/100 কত লেখা যায়? তাহলে 15%। তো অ্যান্সার কত আমাদের? 15%। কোথায়? এই যে গ নম্বর অ্যান্সার। 6 200 সেন্টিমিটারের 1% কত? 200 সেন্টিমিটারের 1% কত? তাহলে 200 সেন্টিমিটার 1% মানে কি? 1/100। তাহলে 200 এর 1 মানে মাঝে গুণ হবে 1/100, তাহলে কত? 100, আর এখানে যদি কাটাকাটি করি 100 দুগুণে 200, তাহলে 2, তাহলে 2 সেন্টিমিটার। 7 1:5 অনুপাতের বলছে পূর্ব রাশি 1, তাহলে আমরা তো পূর্ব রাশি নিলাম, যে বাম পাশে যে রাশিটা থাকে তাকে পূর্ব রাশি বলে, তাহলে 1, ঠিক আছে, পূর্ব রাশি। তারপরে বলছে উত্তর রাশি 5, হ্যাঁ উত্তর রাশি 5। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি? 5:1। ব্যস্ত অনুপাত বলতে কি? অর্থাৎ ঘুরাই দেয়া, অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশিতে নেওয়া, উত্তর রাশিকে পূর্ব রাশিতে নেওয়া। তাহলে কি 1 চলে আসে 5-এর জায়গায়, 5 চলে আসে 1-এর জায়গায়, তাহলে 5:1। তাহলে কি আমাদের তিনটাই সঠিক, এগুলোকে বলে বহু নির্বাচনী। তাহলে আমাদের উত্তর কি? সবগুলোই।
8। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী যদি 60% হয় তাহলে বলছে এটা একটা বহু নির্বাচনী, ছাত্রীর সংখ্যা 60 জন, ছাত্র সংখ্যা 40 জন এবং ছাত্রছাত্রীর অনুপাত 3:2। ছাত্রীর সংখ্যা কত? 100 জনের মধ্যে 60%। ছাত্রীর সংখ্যা কত? 100-র মধ্যে 60%, অর্থাৎ 100 গুণ 60/100। 100 কাটাকাটি হয়ে গেলে 60, অর্থাৎ ছাত্রীর সংখ্যা কয়জন? 60 জন। ছাত্রীর সংখ্যা পাইলাম কত? 60 জন। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 100 জন। এই 100 জন থেকে যদি 60 বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকে? 40। তাহলে ছাত্রের সংখ্যা কত? 40। এখন বলছে ছাত্রের সংখ্যা তাহলে কত পাইলাম আমরা? 40 এবং ছাত্রীর সংখ্যা কত পাইলাম আমরা? 60। এলো মোট আমাদের 100 জন। এখন বলছে 3:2। একে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাই? 20 দুগুণ 40 এবং এটাকে যদি 20 দ্বারা ভাগ করি কত? 3/60, অর্থাৎ 2:3। এটা তাহলে আমাদের কি সঠিক নয়, হওয়া উচিত ছিল কত? 2:3। তাহলে আমাদের উত্তর কত? 1 এবং 2। একটা চিত্র দিছে, এই চিত্রটা লাগে 9 এবং 10। এই প্রশ্নের উত্তর করা লাগবে। বলছে চিত্রে দাগাঙ্কিত অংশ সম্পূর্ণ অংশের অনুপাত কত? দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অংশকে 4টি ভাগে ভাগ করছে এবং একটি ভাগ হচ্ছে দাগাঙ্কিত করা হয়েছে। তাহলে দাগাঙ্কিত অংশ কয়টি? একটি এবং সম্পূর্ণ অংশ কয়টি? 4টি। তাহলে আমার অ্যান্সার হবে কত? 1:4। চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বৃহত্তম বলতে এই যে পুরো বর্গক্ষেত্র বলছে এর ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু। তাহলে এখানে কত দেওয়া আছে? 2। তাহলে 2 গুণ 2 মানে বাহু গুণ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 2 দুগুণই কত? 4। আর বর্গক্ষেত্রের এককে আমরা সবাই জানি যে বর্গমিটার ইউজ করতে হয়। মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, অর্থাৎ এখানে মিটার ইউজ করা আছে, তাহলে আমরা বর্গ মিটার, অর্থাৎ 4 বর্গমিটার। এই ঘ নম্বর অ্যান্সার। তারপরে 10 বলছে যে নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? তাহলে এই অঙ্কটা যদি আমরা ডিটেলসে করি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি? 3 জন বালক কাজ করতে পারে 2 জন পুরুষের সমান কাজ। তাহলে 3 জন বালক করতে পারে 2 জন পুরুষের সমান কাজ। এখানে বলে দিয়েছে যে 2 জন পুরুষ অথবা 3 জন বালক কি সম্পন্ন করতে পারে। তাহলে কি লিখতে পারি? লিখতে পারি যে 3 জন বালক কাজ করতে পারে 2 জন পুরুষের সমান কাজ। অতএব একজন বালক কি করতে পারবে? একজন বালক কাজ করতে পারবে কত? কম। তাহলে কম হলে কত? ভাগ হয়। তাহলে 2/3 জন পুরুষের সমান। এরকম কয়জন বালকের কথা বলছে? 9 জন। তাহলে অতএব 9 জন বালক কাজ করতে পারে। তাহলে বেশি পারবে, তাহলে 2 গুণ 9/3 এর সমান কাজ। অর্থাৎ কাটাকাটি করলে 3 3 9, অর্থাৎ 3 2 6, অর্থাৎ 6 জন পুরুষের সমান কাজ করতে পারবে। তাই অ্যান্সার কয়টি হবে? 6 জন। তারপরে 12 নম্বর বলছে যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করত তাহলে প্রত্যেক বালক কয় টাকা করে পেত? অর্থাৎ যেহেতু 2 জন পুরুষ 3 জন বালক এর সমান কাজ করতে পারে, সেহেতু 3 জন বালক কত? 900 টাকা পায়। কত পায়? 900 টাকা। তাহলে একজন বালক কত পাবে? 3 জন বালক যদি 900 টাকা পায় তাহলে একজন বালক কি কম পাবে? তাহলে কম পাইলে কি 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 3 9, তাহলে একজন বালক কত পাবে? 300 টাকা পাবে। কারণ কি 300 টাকা। আনসার কত? 300 টাকা। অর্থাৎ এখানে বলছে যে 2 জন পুরুষ, এই যে 2 জন পুরুষ কাজটি সম্পূর্ণ করে 900 টাকা পায়। এখন 2 জন পুরুষের সমান কয়জন বালকের কাজ? 3 জন। তাহলে 3 জনে কয় টাকা পায়? এই 900 টাকা পায়। এখন 3 জনে যদি 900 টাকা পায়, তাই একজনে কি পায়? কম পায়, অর্থাৎ ভাগ করতে হবে। তাহলে 900কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা 300 টাকা পাই, অর্থাৎ অ্যান্সার কত? 300 টাকা। বলছে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষার মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? অর্থাৎ ইউসুফের প্রাপ্ত নম্বর কত? 700 এর 70%। এই অঙ্কগুলো করার আগে তোমরা বই খাতা নিয়ে বসবে, তাহলে করতে আরও সুবিধা হবে ইনশাল্লাহ। তাহলে 700 গুণ 70/100, এখানে কাটাকাটি করলে কত? 7, তাই 7 7টা কত? 49, আর একটা শূন্য থাকে, তাহলে কত? 490। তাহলে প্রাপ্ত নম্বর হচ্ছে এই যে 490। তারপরে বলছে যে 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? অর্থাৎ 8 কেজির দাম 168 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? কম হবে। 168 ভাগ 8। 8 কেজি চালের দাম 168 টাকা, অতএব 1 কেজির দাম কত? কম হবে। তাহলে 168 ভাগ 8। এরকম কয় কেজি চালের দাম বলছে? 5 কেজি। তাহলে 5 কেজি চালের দাম কত? 168 গুণ 5 ভাগ 8। তাহলে এটা দ্বারা যদি কাটাকাটি বা ভাগ করা হয়, তাহলে 168-রে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 21। কাটাকাটি করলে 21 পাই। তাহলে 5 × 5 5 × 10, তাহলে 105 টাকা। আমাদের আনসার কত? 105
5 টাকা। অর্থাৎ এখানে 14টি এমসিকিউ ছিল, 14টি শেষ হয়ে গেছে। এখন নেক্সট চ্যাপ্টার 3.3। 1 নম্বর বলছে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? অর্থাৎ যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হলো ওই সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা। অর্থাৎ এই সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা কোনটি? এখানে আছে মাইনাস, তাহলে কি প্লাস। তাহলে এই যে 1 নম্বর হচ্ছে অ্যান্সার। 12 এর সাথে অর্থাৎ 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে? যোগাত্মক বিপরীত সংখ্যা হলে কত? এখানে আছে +12, তাহলে উল্টা জিনিস, বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে -12 করলে কত হয়? 0। অ্যান্সার কত? 0। 3 এখানে বলছে যে এরকম একটা ফাঁকা ঘর দেওয়া আছে, -15 = 10, অর্থাৎ ফাঁকা ঘরে চিহ্নিত, অর্থাৎ এই ফাঁকা ঘর সলভ করা লাগবে যে ফাঁকা ঘরের স্থানে কত বসবে। তাহলে এইভাবে করতে পারি, 15 এই পাশে বিয়োগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমাদের -10 থাকতেছে এবং এই পাশে এসে যোগ হইতেছে। অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে কি বড় চিহ্ন খেয়াল রাখা লাগবে, অর্থাৎ যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে সেই চিহ্নটি বসবে। তাহলে এখানে কি প্লাসের চিহ্ন বড়, অর্থাৎ এখানে কি প্লাস বসছে, প্লাস দিলে হবে না দিলে হবে। তাহলে 15 থেকে যদি 10 চলে যায় তাহলে আমরা কত পাই? তাহলে 5 পাই। তাহলে আমাদের অ্যান্সার কত? ফাঁকা ঘরের স্থানে আমাদের +5 বসবে, প্লাস দিলে হবে না দিলে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কত? 5। তারপরে 3টি সংখ্যা দিছে, বলছে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত? 7 -7, এর সাথে দ্বিতীয় সংখ্যা যোগাত্মক, দ্বিতীয় সংখ্যা যোগাত্মক মানে কি? +8, অর্থাৎ -7 আর আছে কি +8 গেল। বলছে যে যোগ করলে কত হবে? হ্যাঁ, যোগ চিহ্ন, যোগ করলে তার কোনো চিহ্নের চেঞ্জ নেই, তাহলে বড় সংখ্যা এটা -7 হয়ে গেলে এখানে কত? 1। তাহলে অ্যান্সার কত আমাদের? গ 1। 5 বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে a হয়, মানে যোগফল একটা a দিছে, মানে এর মান কত আর কি। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত, প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত তাহলে কত? 7। তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত, তাহলে তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত কত? 9। সংখ্যার যোগফল, তাহলে যোগ করতে বলছে, তাহলে 9 আর 7 কত? 9 আর 7 হচ্ছে 16। এই যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল কত হয়? তাহলে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, যদি যোগ করি তাহলে 16 যোগ এখানে আছে কি দ্বিতীয় সংখ্যা -8, অর্থাৎ প্লাস মাইনাস, অর্থাৎ ভিন্ন চিহ্ন আছে এখানে। আর আমরা জানি কি যোগ বিয়োগের ক্ষেত্রে ভিন্ন চিহ্ন হইলেই বিয়োগ হয়ে যায়, তাহলে 8। তাহলে বিয়োগ করলে কত পাই? 8। আমাদের উত্তর কত? 8। অর্থাৎ এর মান আছে কত? 8। এখানে কিন্তু সরাসরি 8 কোনো কোথাও দেওয়া নাই, অর্থাৎ একটা কন্ডিশন আকারে বা সত্য আকারে দিছে। এখানে ক নম্বরে দেখা যাচ্ছে যে -15 থেকে এর মান ছোট, তারপরে এখানে দেখা যাচ্ছে যে -90 থেকে এর মান বড়, এখানে দেখা যাচ্ছে যে 97 থেকে এর মান বড়, এবং দেখা যাচ্ছে কি -97 থেকে এর মান ছোট। অর্থাৎ যত বড় সংখ্যাই হোক না কেন, সহজে মনে রাখবা যে যত বড় সংখ্যাই হোক তার আগে যদি মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাটি ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট। এখানে সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এরা প্লাস, তাহলে 97 সবচেয়ে বড় নিশ্চয়ই। এখানে সবচেয়ে আরেকটা 90 দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে মাইনাস আছে, অর্থাৎ এখানে 97 আছে, এটা সবচেয়ে ছোট, তারপরে -90, তারপরে 15। এর মান যেহেতু 8, তাহলে আমাদের 97 থেকে তো বড় হইতে পারে না 8, না, তাহলে গ নম্বর ভুল। তারপরে -97 থেকে -97 কি এর মান বলছে ছোট, তাহলে 8 কি ছোট? এর আগে তোর মাইনাস নাই, যেহেতু -97 অর্থাৎ ওর আগে মাইনাস আছে, এই কারণেও 8 থেকে যথেষ্ট ছোট, তাহলে এইটাও কি আমাদের হবে না। তারপরে -90 থেকে এর মান বড়, হ্যাঁ 90 আর 8 যদি প্লাস থাকতো তাহলে 90 বড় হইতো, কিন্তু যেহেতু এখানে +8 আছে, 90 এর আগে মাইনাস আছে, এই কারণে এর মান বড়, তাহলে এই কন্ডিশনটা ঠিক আছে। 6 এর একটা মান দিছে, বির একটা মান দিছে, বলছে এর মানে তো বির মানে তো, অর্থাৎ a - b করলে তো হয়। আচ্ছা দেখি এর মান কত আসে। এর মান 45, আর এখানে আছে কি দিয়ে, এখানে আছে বিয়োগ, আবার ব্র্যাকেটের মধ্যে আবার দেওয়া আছে বিয়োগ। এখন মনে রাখবা যে ব্র্যাকেটের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের যেই কয়টি চিহ্ন আছে, যেই কয়টি রাশির আগে চিহ্ন থাকবে সব রাশি চেঞ্জ হবে। এখানে যেহেতু একটি রাশি বা একটি অঙ্ক আছে তাহলে এর আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত? +11। তাহলে আমাদের কি 1 নম্বর সঠিক। এখন 2 নম্বরে দেওয়া আছে b = -53, কিন্তু আমরা যদি এটাকে করি তাহলে বিয়োগ আছে, অর্থাৎ দুটি ভিন্ন চিহ্ন। তাছাড়া বললাম যে ব্র্যাকেটের আগে বা বন্ধনীর আগে যদি বিয়োগ চিহ্ন থাকে, বন্ধনীর ভিতরে যতগুলো রাশি বা অঙ্ক থাকবে সবগুলোর চিহ্ন আর কি চেঞ্জ হয়ে যাবে। এখানে একটি মাত্র রাশি আছে বা একটি অঙ্ক আছে, যেহেতু প্লাস থাকলে কোনো চেঞ্জ হবে না, আর মাইনাস থাকলে কি হবে? বিপরীত চিহ্ন বসবে আর কি, সোজা কথা। এখানে তাহলে চেঞ্জ হবে না, তাহলে 57 ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেই চিহ্ন থাকলো তার কোনো চেঞ্জ হলো না, ঠিক আছে। তাহলে কত থাকলো আমাদের? 53, কারণ এখানে পজিটিভের সংখ্যা বড়, এখানে প্লাস, কিন্তু এখানে কত? -53 দেওয়া, তাহলে আমাদের কি এটা সঠিক নয়। তো 53 বললাম। এখন 56 থেকে যদি 53, অর্থাৎ এর মান আমাদের কত? 56, এবং বির মান হচ্ছে 53, অর্থাৎ 56 থেকে 53 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 3। 7 নম্বর, 0 থেকে ধনাত্মক দিকে ইন্ডিকেট করছে, বলছে যে চিত্রের চিহ্নিত অংশে কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে কি? ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলে সকল মৌলিক সংখ্যা,
হ্যাঁ, মৌলিক সংখ্যা আছে এবং বলছে সকল জোড় সংখ্যা, তাহলে কি আমাদের তিনটেই সঠিক। নিচের তথ্যের আলোকে 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এটা শূন্য বা ও বিন্দু দেওয়া আছে, সমতল মেঝে, উপর দিকে ধনাত্মক এবং নিচের দিকে ঋণাত্মক, আর এখানে দিছে নিচে গুদামঘর এবং উপরে বাড়ির ছাদ। বলছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? সমতল মেঝের অবস্থান শূন্য সহ সকল ধনাত্মক মানকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে কি শূন্য সহ উপর দিকে কি ধনাত্মক, অর্থাৎ সকল ধনাত্মক মান নির্দেশ করে, অর্থাৎ সমতল মেঝের অবস্থান সূচক কি অঋণাত্মক। অঋণাত্মক মানে কি ধনাত্মক। ঠিক আছে, এখন 9 নম্বর বলছে সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে কি হবে? অর্থাৎ ফার্স্টে কি 3 ধাপ উপরে গেছে, উপরে গেলে কি প্লাস, 3 ধাপ উপরে, হ্যাঁ বুঝলাম প্লাস। তারপর বলছে সেখান থেকে 5 ধাপ নিচে নেমে গেলে, তাহলে নিচে নেমে কি বিয়োগ, তাহলে বিয়োগ। তাহলে এখানে চিহ্ন কার বড়? 5-এর বড়, অর্থাৎ চিহ্ন দিলাম 3, তাহলে চিহ্ন দিলাম কি মাইনাস, অর্থাৎ 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত 2, অর্থাৎ -2। অ্যান্সার কত? খ। তারপরে বিয়োগ ফল নির্ণয় তোমরা নিজেরা ট্রাই করবে। এই যে এটা বিয়োগ করা 35 থেকে বিয়োগ করবে, এর প্লাসের চিহ্ন বড় প্লাস বসবে, অর্থাৎ নর্মাল আমরা এতদিন যে বিয়োগ শিখে আসছি সেইগুলোই। তারপরে এটা কি হবে? এখানে দেখতে পাচ্ছি যে 90-এর চিহ্ন বড়, অর্থাৎ 72 থেকে 90 বিয়োগ করবে, বিয়োগ করার পরে চিহ্ন হবে কি মাইনাস। ঠিক আছে, এখানে কি হবে? যে ব্র্যাকেটের আগে দেখো, ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, এটা ব্র্যাকেট উঠাই দিবে, সমস্যা নাই। ব্র্যাকেটের আগে কি মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এই মাইনাস চিহ্নর কারণে এই ভিতরের চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। আমরা এমনিও মনে রাখতে পারি বা এইভাবে মনে রাখতে পারি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের ভিতরে যতগুলো অঙ্ক বা রাশি থাকবে তার চিহ্নগুলো কি বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। তাহলে এখানে টিক চিহ্ন 9টি ছিল, 9টি সলভ শেষ। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।